নমস্কার। ঝিকিরা শ্রী অরবিন্দ ভবন, বালিটিকুড়ি, হাওড়া অরমা কালচার সেন্টার, এই দুই প্রতিষ্ঠানের সহযোগিতায়, তাদের ব্যবস্থাপনায় এবং উত্তরপাড়া শ্রী অরবিন্দ পরিষদের কারিগরি সহযোগিতায় যে ক্লাসটি হয়ে চলেছে, যদিও এটা আমি ক্লাস বললে ভাবতে চাই না, এই সুযোগে এই একটা ঘন্টা কিছুক্ষণ মায়ের আলোর বলয়ের মধ্যে থাকতে পারার সুযোগ, মাকে ঘিরে আনন্দ করা, তার প্রেমরসে নিজেকে অভিসিঞ্চিত করা, তার দীপ্তি, তার চেতনার, মা আনন্দময়ীর, চৈতন্যময়ী, শক্তিময়ীর ভিতর থেকে যা উঠে আসে আমাদের কাছে, সেই অকৃপণ দাক্ষিণ্য, তার মধ্যে কিছুক্ষণ বাস করা। এই একটা ঘন্টা যদি সত্যিই আন্তরিক হতে পারি, এটা নিয়ম রক্ষা নয়, এটা কোনো যান্ত্রিকতা নয়, একটা মাতৃময়তা যদি ভেতরে কাজ করে, তুমি আছো আমি আছি, সত্য আছে স্থির, আজকে খুব আনন্দ হয় মাসের এই একটা দিন, যদিও শিশুর মুখে কিছু কাকলি মাত্র, যা বলবো, আগে আমরা প্রত্যেকবারের মতন একটা মায়ের প্রার্থনা থেকে কয়েকটা লাইন উচ্চারণ করি, তারপরে মূল প্রসঙ্গে যাব। মৃত্যুঞ্জয়, মৃত্যুকে জয় করার জন্যই তো যাওয়া, উনিও গেছেন, নামটাও খুব সিগনিফিকেন্ট। তার মধ্যে দিয়ে আমরা, তার চোখ দিয়ে আমরা সেই পুরনো আশ্রমকে দেখে চলেছি, মায়ের হাতে কিভাবে তারা বড় হয়ে উঠেছে, তার প্রসাদ আমরা পেয়ে চলেছি, যাতে নিজেদের জীবনটাকেও প্রত্যেকটা দিন যাতে সুযোগ হিসাবে গ্রহণ করতে পারি, এই জীবনকে যাতে মহিমান্বিত করতে পারি। আমরা আজকে 25শে আগস্ট 1914, এই প্রার্থনাটি দিয়ে, মায়ের প্রার্থনা, এইটা দিয়ে আজকে আমরা শুরু করি। ভগবান, তোমার ইচ্ছা পূর্ণ হোক, তোমার কর্ম সংসিদ্ধ হোক, আমাদের ভক্তিকে দৃঢ় করো, সমর্পণকে বাড়িয়ে তোলো, পথ আলোকিত করো। অন্তরে তোমাকে আমরা গড়ে তুলি,
আমাদের পরম অধীশ রূপে, যাতে সমস্ত পৃথিবীরও তুমি পরম অধীশ হয়ে উঠতে পারো। বাক্য সব আমাদের এখনো অজ্ঞানাচ্ছন্ন, উজ্জ্বল করো তাদের। আস্পৃহা আমাদের এখনো মলিন, শুদ্ধ করো তাকে। কর্ম আমাদের এখনো অসমর্থ, সক্ষম করে তোলো তাকে। ভগবান, পৃথিবী আর্ত, শোকগ্রস্ত, এই জগৎ বিশৃঙ্খলার বাসগৃহ হয়ে উঠেছে। অন্ধকার এত গাঢ় যে এক তুমি তাকে অপসারিত করতে পারো। এসো, প্রকাশ করো নিজেকে, তোমার কর্ম সংসিদ্ধ হোক। আমরা সেই কাহিনী পড়ে চলেছি। এ এক আশ্চর্য অভিজ্ঞতা। আমাদেরই মতন একজন মানুষ তার কাছে গিয়েছিল সিদ্ধি দিবসের 2 বছর পরে। এই তো কদিন আগে সিদ্ধি দিবস গেল। সে গিয়ে তার যে বিচিত্র অভিজ্ঞতা, মায়ের সংস্পর্শে এসে যে দিব্য বাতাবরণ, যে ভাগবত সান্নিধ্য, তাতে তার পুরনো যে মানুষটা কতভাবে বিদ্রোহ করেছে, তার প্রচলিত যে ধ্যান ধারণা, যে সংস্কার, যে অভ্যাস তাকে বাধা দিয়েছে, অকপটে তিনি সেটা স্বীকার করছেন এবং তার এই স্মৃতিচারণের মধ্যে দিয়ে আমরাও সমৃদ্ধ হচ্ছি যে কিভাবে মায়ের যে প্রসন্ন হাসি, তার করুণা আমরা আমাদের জীবনে তার দ্বারা সেই আলো দিয়ে যাতে আলোকিত হতে পারি। তিনি যে কিভাবে কাজ করেন মা ভক্তদের মধ্যে, প্রত্যেকের মধ্যে তিনি যে সম্ভাবনা দেখেন, কেউ তো তার কাছে জিরো নয়। উনি বলতেন যে নো মাই চাইল্ড ইজ এ জিরো, যে সুপ্ত সম্ভাবনা তিনি জাগিয়ে তোলেন। কিন্তু প্রত্যেকের সঙ্গে কারোর ধর্ম নষ্ট করেন না। তার যে হয়ে ওঠা, তার যে লাইন অফ বিকামিং, তাকে ধরেই তিনি কিভাবে আলাদা আলাদা করে প্রত্যেককে কিভাবে তিনি গড়ে তোলেন, আমরা তার পরিচয় পাই। মা বইতে আছে না যে মানুষের যে মন তার অর্ধ আলোকিত অন্ধকারের কারাগারে আবদ্ধ, তার পক্ষে ভাগবতী শক্তির অবাধ বহুধা গতি অনুসরণ করা সম্ভব নয়। ক্ষুদ্র পার্থিব মন দিয়ে ভাগবতী জননীকে বুঝতে বা বিচার করতে যেও না। মনের গতির মাপে মায়ের গতির মাপ হয় না। সত্যিই তো, কি করেই বা হবে। এই মা বইতে প্রথম মায়ের স্বরূপ উন্মোচন করতে গিয়ে শ্রী অরবিন্দ বলে দিয়েছেন যে অদ্বিতীয়াকে মা বলে আমরা পূজা করি, তিনি বিশ্বসত্তার অধিষ্ঠাত্রী, ভাগবতী চিৎ শক্তি। এক তিনি, অথচ এত বহুল রূপী যে তার গতি অনুসরণ করে চলা অতি ক্ষিপ্র মন বা সর্বতোভাবে মুক্ত পরম ব্যাপক বুদ্ধিরও পক্ষে অসম্ভব। সুতরাং আমরা
বুদ্ধি দিয়ে বিচার করতে যাব না, মা কিভাবে এক একজনকে ধরে তার আশ্রমে, গোটা পৃথিবীর কত রকম মানুষ আছে, কত শ্রেণী, কত জাতির, যেন একটা এপিটোম অফ দ্য ওয়ার্ল্ড, প্রত্যেকের মধ্যে তিনি দেখছেন সেই দিব্য স্ফুলিঙ্গকে। মা একবার বলেছিলেন, আমি তো তোমাদের মধ্যে কি তোমাদের এই অবয়বটাকে দেখি, তোমরা কি মনে করো? আমি দেখি প্রত্যেকের ভেতরের তার চৈত্য সত্তাকে, তার বর্তমান অবস্থানগত সত্যকে দেখি, কিভাবে তাকে পরিস্ফুট করা যায়, প্রত্যেকটি বেষ্টি আধারে কোথায় কোথায় বাধা, কোথায় সে আটকে আছে, সেই তাকে অপসারিত করার চেষ্টা করি। আমরা পড়েছি চলেছি মৃত্যুঞ্জয় নামে সেই আশ্রমিক, তার কথা। সেখানে বইটার নাম হচ্ছে ব্রেথ অফ গ্রেস, চ্যাপ্টারটার নাম হচ্ছে এ লুক বিহাইন্ড। আমরা শেষের পর্যায়ে চলে এসেছি, আর কয়েকটি প্যারাগ্রাফ আছে, আজকে আশা করি শেষ করতে পারবো। অসামান্য স্মৃতিচারণ, তার জীবনের প্রত্যেকটি এপিসোড এই আশ্রমে এসে যেটা শিক্ষামূলক, আমাদের কাজে লাগে। ইন দোজ ডেজ, বলছেন সেই সময়ে ডিপার্টমেন্টস অফ সার্ভিস ওয়ার ফিউ। আমি যখন সেখানে যাই সেই সময় বিল্ডিং সার্ভিসে ছিল চন্দুলাল, গার্ডেন সার্ভিসে ছিল একটা, বলছেন যে পবিত্রদার যে অ্যাটেলিয়ার, যে ওয়ার্কশপ, যেখানে অনেক রকম মেকানিক্যাল এবং টেকনিক্যাল কাজকর্ম হতো। খুব বেশি ডিপার্টমেন্ট তখন ছিল না, এমনি প্রসপারিটি ছিল, কিছু পেইড সার্ভেন্ট ছিল যারা ডোমেস্টিক কাজে নিয়োজিত ছিল, বেকারি ছিল, ডাইনিং রুম ছিল, কিন্তু তাদের তখন যা কাজের পরিধি ছিল এখন তার অনেক গুণ। প্রতিটি ডিটেইলিং, প্রত্যেকটা ডিপার্টমেন্টের যে সার্ভিস ডিপার্টমেন্ট, তার ডিটেইলিং একদম প্রতিদিন মায়ের কাছে পেশ করা হতো, তার স্ক্রুটিনি এবং অ্যাপ্রুভ্যালের জন্য। বিশেষ করে পবিত্রদার যে ডিপার্টমেন্ট, অন্যান্য ডিপার্টমেন্টের যারা হেড, তারাও মায়ের কাছে দায়িত্ববদ্ধ ছিল, কোনো সন্দেহ নাই, কিন্তু তাদের কিছুটা অন্তত এই ওয়ার্কম্যানদের সঙ্গে স্বাধীনতা, কাজ করবার যে স্বাধীনতা তাদের ছিল, কিভাবে কাজ করালে ভালো হয়, ওদের নির্দেশ দেওয়া, তারা একটু ফ্রিডম এনজয় করত, তারা যেটাকে যুক্তিসঙ্গত মনে করত, তারা সেইভাবে তাদের সেই সব অর্গানাইজার, আশ্রমাইট, তারা সেই সব ডিপার্টমেন্টের যারা শ্রমিক, তাদেরকে নিয়ে একদম নিজেদের চিন্তা ভাবনাকে রূপ দেবার চেষ্টা করত। কিন্তু ইন পবিত্রদাস কেস, পবিত্রর কেসে, মানে তার যে ব্যাপারে, মা ছিল একদম সর্বে সর্বা, one and the all. She conducted everything. পবিত্র only carried out her orders. আমি দেখতাম যে মা একদম প্রত্যক্ষভাবে তার প্রত্যেকটা কাজ
লক্ষ্য রাখত, পরিচালনা করত এবং পবিত্রদাকে দেখতাম শুধুমাত্র মায়ের অর্ডার যাতে ক্যারি আউট হয় তার জন্য নিজেকে তিনি একদম একাগ্রভাবে নিয়োজিত রেখেছিলেন। At the same time, all the technical details or engineering matters were worked out by him. সমস্ত ইঞ্জিনিয়ারিং সংক্রান্ত যে কাজকর্ম, টেকনিক্যাল কাজ, সেগুলো তাকেই করতে হতো, পবিত্রদাকে। কিন্তু আশ্চর্য ব্যাপার যেটা, ইভেন ফর দ্য মোস্ট ইনসিগনিফিকেন্ট আইটেম, কিন্তু একেবারে তুচ্ছাতি তুচ্ছ বিষয়েও তিনি মায়ের নির্দেশ ছাড়া, মায়ের নির্দেশের জন্য তিনি অপেক্ষা করতেন। মা যদি বলতো হ্যাঁ কি না, এইটাই তার কাছে শেষ কথা। প্রতিটি, এমনকি ভেরি ইনসিগনিফিকেন্ট, only then did he carry it out. In the workshop, repairs to the mother's car and its maintenance were the main job. সেই ওয়ার্কশপ রিপেয়ারে কি হতো, মায়ের গাড়ি ছিল একটা, তার রক্ষণাবেক্ষণের কাজ ছিল, এবং যত রকম আশ্রমের ইলেকট্রিক্যাল ওয়ার্ক এবং বাড়িতে বাড়িতে সেই ইলেকট্রিক্যাল যে কাজ, যে সমস্ত ওয়্যারিং, রিপেয়ারিং, ওয়াটার ওয়ার্কস, ওয়াটার ক্যানেলাইজেশন, মিউনিসিপ্যালিটি থেকে যে জল আসতো সেইগুলোকে ক্যানেলাইজ করা, ঘরে ঘরে যাতে ঠিক মতো যায়, ট্যাপগুলোকে রিপেয়ার করা টাইম টু টাইম, এবং সমস্ত আশ্রমিকের যে সমস্ত ডোমেস্টিক সার্ভিস রিকোয়ারমেন্ট, যেমন রিপেয়ারিং ওয়ার্ক, যে মেটাল পট থেকে আরম্ভ করে একেবারে কুকিং ভেসেল পর্যন্ত, রান্না করার জিনিস, যত ধাতুর পাত্র, সমস্ত কিছুকে টাইম টু টাইম রিপেয়ার করা, একেবারে কামারশালার মতন, স্মিথি জবস, এই সমস্ত কিছু কাজ পবিত্রদাকে তার লোকজন নিয়ে করতে হতো। এত বড় একটা ইঞ্জিনিয়ার, আন্তর্জাতিক খ্যাতি, ইকোল পলিটেকনিক থেকে পাশ করা ফ্রান্সে, সে এই সমস্ত কাজ একেবারে হাসি মুখে, কি দক্ষতা, কি একনিষ্ঠ একাগ্রতা, এই তার মধ্যে দিয়ে তাকে কাজগুলো করে মায়ের কাছে সমস্ত কিছু সাবমিট করতে হতো, প্রতিটি স্টেপ মাকে জানিয়ে। It was she who decided what to do and in which order. মাই ঠিক করে দিত যে কি কি করতে হবে, সবকিছু। রিলেশন, কি সম্পর্ক between paid workmen and the one sadhak worker who was also Pavitra's assistant, very sweet, friendly, due to Pavitra's being the intermediary between them. একটা পেইড ওয়ার্কম্যান ছিল, আর তার সঙ্গে পবিত্রদার যে কাজ, যে ব্যবহার এত মিষ্টি এবং এত কনজিনিয়াল, যে দেখে অভিভূত হতে হয়। যদি কোনো রকম কনফিউশন অ্যারাইজ করে ওয়ার্কম্যানকে নিয়ে, পবিত্র কখনো তার নিজস্ব ওপিনিয়ন চাপিয়ে দিত না বা অর্ডার ইস্যু করতো না। রেফার টু দ্য মাদার, মাকে সবসময় রেফার করতেন, এবং মা যেটা ডিসাইড করত সেটা কমিউনিকেট করা হতো। ওয়ান্স এই পরে একটা ঘটনা ঘটলো যেটা খুব চিত্তাকর্ষক। এত কথা উনি বললেন, তার এইবার আসল কারণটা বলছেন, যে একটা মানে আশ্চর্য ঘটনা ঘটেছিল। সেটা হচ্ছে যে একদিন হলো কি,
ওই পেইড ওয়ার্কম্যান যেটা পবিত্রদার আন্ডারে কাজ করত সেই অ্যাটেলিয়ারে, সে প্রত্যেক দিন, এরপর থেকে হলো কি, সে যখনই আসতো সে বলতো আমি মাকে একটু প্রণাম করে আসি। তো পবিত্রদা তাকে বলতো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যাও যাও। এভরি মর্নিং মা তাকে অ্যালাউ করেছিল যে হ্যাঁ সে আসতেই পারে প্রণাম করতে। নট অ্যালং উইথ দ্য সাধকস, বাট আফটার শি হ্যাড ফিনিশড উইথ দেম। অন্যান্য সাধকদের প্রণাম হয়ে যাবার পরে মা সেই সময়ে, সেই যে পিরিয়ড, মা ওই সময় সকাল বেলায় মা একটা সময় সাধকদের দর্শন দিতেন। তারা একে একে শৃঙ্খলাবদ্ধভাবে মাকে প্রণাম করতেন এবং প্রণাম করে চলে যাবার পরে মা বলেছিলেন যে ঠিক আছে ওই ওয়ার্কম্যানটা আসতে পারে আমাকে প্রণাম করতে। তা পবিত্রর দরজা, পবিত্রর বাই পবিত্রস ডোর আপস্টেয়ার্স, সেইখান দিয়ে সে মা বেরিয়ে আসতেন। পবিত্র দরজা ওপরতলার যে দরজাটা, সেখান থেকে মা বেরিয়ে আসতেন এবং সেখানে দাঁড়াতেন যাতে মানুষটা, ওই ওয়ার্কম্যানটা উঠে গিয়ে তাকে প্রণাম করতে পারে। শ্রী অরবিন্দ আশ্রমের ইতিহাসে এই প্রথম একজন ওয়ার্কম্যান, পেইড ওয়ার্কম্যান, যাকে মা এই কৃপা করেছিলেন। শি গেভ দিস গ্রেস। অমৃত বলেছিল যে সেই লোকটি প্রথমে ছিল একটা রাজমিস্ত্রি, বিল্ডিং সার্ভিসের সঙ্গে যুক্ত ছিল চান্দুলালের সঙ্গে। এখন দেখছি সে ডিভোটি হয়ে গেল এবং কবি হয়ে গেল। সে হঠাৎ কবিতা লিখতে শুরু করে দিল। হি হ্যাড রিটন সাম পোয়েমস ইন তামিল অন শ্রী অরবিন্দ অ্যান্ড দ্য মাদার। শ্রী অরবিন্দ এবং মায়ের উপরে সে বেশ কিছু তামিল ভাষায় কবিতা লিখতে শুরু করলো। এবং যেটা অমৃত ওই কবিতাগুলো পড়ে, আমাদের অমৃতদা মানে আশ্রমের ম্যানেজার, কবিতাগুলো পড়ে তার এত ভালো লেগেছিল যে তিনি সেটা ইংলিশে ট্রান্সলেট করে মায়ের কাছে, মাকে দেখাবার জন্য নিয়ে এসেছিলেন, মাকে দেখিয়েও ছিলেন। মাদার তো দেখে খুব খুশি। মাদার ওয়াজ এভিডেন্টলি প্লিজড। খুব খুশি হয়ে চান্দুলালকে বললেন, এক কাজ করো, ওকে তুমি তোমার কাছে না রেখে বরঞ্চ ওকে পবিত্র ডিপার্টমেন্টে দাও। আগে তো ও চান্দুলালের কাছে ছিল বিল্ডিং ডিপার্টমেন্টে, সেখান থেকে মা বললেন যে ওকে সরিয়ে, ওর যে ভিতরকার ভাব দেখছি, ওর যে অবস্থা, আমার মনে হয় ওকে ওই কাজে না রেখে ওকে অ্যাটেলিয়ারে দিয়ে দাও। সেখানে ও একটা মেকানিক্যাল হেল্পার হিসেবে ও সেখানে কাজ করবে। তাতে হলো কি, এটা ওর পক্ষে একটা রাজমিস্ত্রি থেকে এই যে মেকানিক হয়ে গেল, এটা ওর পক্ষে একটা প্রমোশন বলা যায়, প্রমোশন। কিন্তু দুর্ভাগ্যবশত কিছু কালের মধ্যেই সে নিজেকে প্রমাণ করলো যে সে একটা চূড়ান্ত আনফিট, এ লেজি ফেলো, একটা অলস মানুষ রূপে সে নিজেকে প্রমাণ করলো। পবিত্রদা এটা রিয়েলাইজ করেছিল, কেননা প্রতিদিন সে দেরি করে আসতো এবং পবিত্রদা সবই বুঝতে পারছিল, কিন্তু কোনো রিয়াকশন নেই পবিত্রদার। হি ডিড নট রিয়াক্ট ইন দ্য ওয়ে আই ডিড। মৃত্যুঞ্জয় বলছে যে আমি যেভাবে রিয়াক্ট করতাম ওর এই অবস্থাটা দেখে, যে খুব লেজি হয়ে গেল, কাজে ফাঁকি দিত, এবং শুধু তাই না, হি ওয়াজ আনফিট ফর দ্য ওয়ার্ক, আমার মনে হয়েছিল। এবং সে বোধহয়, আমার মনে হলো যে মা যে ওকে যে খুব করুণার চোখে দেখে, সেটাকে আমার মনে হয় ও সেটাকে ব্যবহার করত।
এই সুযোগটা। এখন একদিন যখন এইভাবে ফেলোটা যখন ওই লোকটি যখন দেরি করে কাজে আসা শুরু করলো এবং যখন সেই দেরি করাটা যখন তার রেগুলার হ্যাবিট হয়ে গেল, মা তখন, আমি যখন মাকে এটা বলতে গেলাম যে মা এই ব্যাপার, ও তো তুমি ওকে দিয়েছো বটে অ্যাটেলিয়ারে তো কাজের জায়গা, এখানে ও খুব দেরি করে আসছে আর কাজে মন নেই। Mother would say, his house is very far, so one should be a little kind. মা এসব শুনে আমাকে বলল, দেখো ওর বাড়িটা তো অনেকটা দূরে, সুতরাং তুমি একটু ওর প্রতি একটু যদি দয়া না দেখাও এটা ভালো হবে। ওয়ান শুড বি এ লিটল কাইন্ড টু হিম, ওর প্রতি তো একটু তোমার অনুকম্পা থাকা উচিত, দয়া থাকা উচিত। কতটা দূর থেকে আসে বলো। I said he was good for nothing. আমি বললাম মা ও কিন্তু একটি অপদার্থ, good for nothing. But she would defend him. কিন্তু মা ওকে ডিফেন্ড করতে লাগলো। মা বলল, you people are really lacking in sympathy. তোমাদের দেখছি একটু দয়া মায়া নেই তোমার। মা আমাকে এইভাবে বল, ওকে ডিফেন্ড করতে লাগলো। এইভাবে এই যে কনসেশন গুলো মা ওকে দিত, সত্যি কথা বলতে কি, ইট ওয়াজ আনথিঙ্কেবল ফর এনি আদার পেইড ওয়ার্কম্যান ইন এনি আদার ডিপার্টমেন্ট ইন দ্য আশ্রম। অন্য কোনো ডিপার্টমেন্টে এটা ভাবা যায় না, কোনো পেইড ওয়ার্কার এটা ভাবতে পারে না। প্রথম প্রথম সে হাতে করে কিছু ফুল নিয়ে আসতো, টাটকা ফুল। ক্রমে ক্রমে হলো কি, যত তার ইনএফিসিয়েন্সি বাড়তে লাগলো, অপদার্থতা এবং অযোগ্যতা যখন আরো প্রকটিত হতে শুরু করলো, মাকে দেখতাম যে টোটালি ওভারলুকড বাই দ্য মাদার। মা ওটা দেখতোই না, ওভারলুকিং করতো মা। এরপরে ও কি করলো, আরো বেশি করে ফুল আনতে শুরু করলো এবং ফিউ প্যাকেট অফ ফ্লাওয়ার্স, একেবারে প্যাকেট প্যাকেট ফুল মাকে দেবার জন্য সে নিয়ে আসতে শুরু করলো এবং একটা একটা করে প্যাকেট খুলতে শুরু করলো মায়ের কাছে বসে, মাকে অফার করবার জন্য মায়ের কাছে, and offered them at the mother's feet, thus taking a lot of time. এবং এতে হলো কি, আরো বেশি সময়, ওর যে কাজের সময়, এটা ওয়ার্কিং আওয়ার্স, সেই ওয়ার্কিং আওয়ার্স থেকে প্রচুর সময় এইভাবে ও নষ্ট করতে শুরু করলো। এটা আমার মনে হতে লাগলো যে ও ইন্টেনশনালি, ইচ্ছা করে ও এইরকম কাজের ফাঁকি দেবার জন্য এটা করছে। This delayed his joining the work still more, and also it was late for the mother. এবং এইভাবে হলো কি, এই এত সময় নিয়ে মাকে এই যে করছে প্রণাম, ফ্লাওয়ার অফারিং করছে, এতে হচ্ছে কি তার কাজেও জয়েন করতে দেরি হতে লাগলো এবং মায়ের পক্ষেও ইট ওয়াজ লেট ফর দ্য মাদার। মা ওই দাঁড়িয়ে থাকতে হতো, মাকে যেতে দেরি হতো মায়ের। So once when it was later than usual and he was even slower to open the packets, I felt impatient. এমন একটা দিন হলো যখন অস্বাভাবিক সময় নিতে আরম্ভ করলো এবং আমি তখন একটা একটা করে এইভাবে প্যাকেট যেমনি খুলতে গেছে আমি ধৈর্য হারিয়ে ফেললাম। I felt impatient and told him to finish his pranam first. এক কাজ করো তো, তুমি আগে মাকে প্রণাম করো, আমাকে বাঞ্চগুলো দাও, আমি একটা একটা করে খুলছি, তোমার হাতে দিচ্ছি। I felt impatient and told him to finish his pranam first as the mother was standing. মা দাঁড়িয়ে আছেন।
আর তুমি এইভাবে ধীরে ধীরে একটা করে প্যাকেট খুলছো আর দিচ্ছ, ইট টেক্স টাইম। আমি খুলছি, দাও, এই বলে আমি ওর থেকে নিয়ে নিলাম। The man did so, and the mother went in comparatively early. ওই মানুষটি তাই করলো। আমি একটা একটা করে খুলে দিলাম। আমি তো তার আমি ওই ডিপার্টমেন্টে ছিলাম, ও তো আমার কথা শুনবে, ও পেইড ওয়ার্কম্যান, আমি ভাবলাম। সেই অনুযায়ী ও আমার কথা শুনে ও আমার হাত থেকে খোলা ফুলগুলো নিয়ে মাকে দিয়ে তাড়াতাড়ি চলে গেল। এবং মাদার ওয়েন্ট ইন কম্পারেটিভলি আর্লি। আমি তখন ভাবলাম, যাক, আমি একটা কাজের কাজ করলাম। I felt flattered at having done a good service to her. মাকে এইভাবে থেকে মুক্তি দিলাম। মা যে কষ্টটা পাচ্ছিল, আমি ভাবলাম যে আমি খুব একটা সত্যি কাজের কাজ করলাম। লেটার ইন দ্য ইভিনিং, সন্ধেবেলায় হলো কি, পবিত্র told me that mother had been very displeased because of my interrupting the man. বুঝুন ঠেলা। পবিত্র আমাকে সন্ধেবেলায় বলল যে মা খুব অসন্তুষ্ট হয়েছে আমার উপরে, যেহেতু আমি ওকে ওইভাবে ইন্টারাপ্ট করেছি, ও যে কাজটা করছিল মায়ের সামনে এসে। মা এ কথা বলেছে পবিত্রকে, that when the man was before her and making pranam, he was not a workman at that time, and moreover she came at that hour for him only, so I need not to come with him again. বাবা, মা বললেন একটা বহুমূল্য কথা একটা। মা বললেন, দেখো, স্টার্নলি আমাকে বলে দেবার জন্য এটা মা বলে দিয়েছে যে ও যখন আমাকে প্রণাম করতে আসে তখন মনে রেখো ও ওয়ার্কম্যান নয়। ও ওয়ার্কম্যান নয় যখন আমাকে ও প্রণাম করতে আসে। এবং সবার প্রণাম হয়ে যাবার পরে তো ও আসে। সুতরাং আমি যেন আর কখনো ওর সঙ্গে ওকে হেল্প করতে যেন না যাই, ওকে তাড়া দিতে আমি যেন না যাই, কোনোদিন না। ও আমার কাছে একা আসবে, 1 to 1 আমি ওকে চাই। ডিড আই নট অলরেডি হ্যাভ মাই প্রণাম আর্লিয়ার? কেন, মৃত্যুঞ্জয়ের কি আগে হয়নি প্রণাম? তাহলে ও ওখানে দাঁড়িয়ে আছে কেন? দাঁড়িয়ে কেন থাকবে? গুড লেসন ফর মি। এবার মৃত্যুঞ্জয় বলছে যে একটা দারুণ শিক্ষা হলো আমার। এ গুড লেসন ফর মি। ন্যাচারালি আই ডিড নট accompany দ্য ম্যান আফটার দ্যাট টু দ্য মাদার। আর আমি কখনো মায়ের কাছে যখন ওই পেইড ওয়ার্কম্যানটা যেত, তাকে আমি কখনো আর অ্যাকম্প্যানি, তার সঙ্গে আমি আর কোনোদিন যাইনি। আমি বুঝতে পেরেছি আমার বোঝাটা ভুল হয়েছে। মা বলে দিয়েছেন যে হি ওয়াজ নট এ ওয়ার্কম্যান এট দ্যাট টাইম। মা কি কে মজুর কে শ্রমিক সেসব তো দেখেন না, দেখেন তার অন্তরাত্মাকে, তার ভিতরের মানুষটাকে। Another small incident gave me an unforgettable lesson. আরেকটা ছোট্ট ঘটনা যেটা আমার কাছে অবিস্মরণীয় হয়ে রয়েছে শিক্ষা হিসেবে, অবিস্মরণীয়। একদিন আমি একটা ওয়ার্কম্যানের কাজের ফিরিস্তি মায়ের কাছে রিপোর্ট করলাম। ওই মানুষটি ছিল এ ভেরি গুড অ্যান্ড অনেস্ট মেকানিক। ও খুব ভালো লোক এবং খুব সততা আছে মেকানিকটার। আমি এইভাবে মায়ের কাছে লিখে দিয়েছিলাম, হু ওয়াজ অলওয়েজ কনসেন্ট্রেটেড ইন হিজ ওয়ার্ক, এবং সে সত্যি ও কাজে খুব একাগ্র, একনিষ্ঠ, নিষ্ঠার সঙ্গে কাজ করে। কিন্তু ওই পার্টিকুলার ওই একটা দিন হলো কি,
আমি ওকে যেভাবে ইনস্ট্রাকশন দিলাম ও আমার কথা শুনল না, অ্যান্ড গট ইরিটেটেড, এবং ও খুব উত্তেজিত, বিক্ষুব্ধ হয়ে পড়ল। আমি অনেকবার চেষ্টা করলাম, I tried several times to explain to him, but he would not listen and became insolent, এবং সে উদ্ধত হয়ে গেল। আমি কতবার করে বোঝাবার চেষ্টা করলাম, মা ওকে আমি অনেক করে বোঝাবার চেষ্টা করলাম, কিন্তু ও একেবারে উদ্ধত হয়ে গেল, ইনসলেন্ট, ইন ফ্রন্ট অফ এ ডজন ওয়ার্কম্যান। এক ডজন ওয়ার্কম্যানের সামনে সে এইভাবে আমাকে ডিসরিগার্ড করলো। সো আই শাউটেড অ্যাট হিম, এবং আমি তখন চিৎকার করে তার দিকে অনেক সাবধান করার চেষ্টা করলাম। উইথ দ্য রেজাল্ট, তাকে এমন কথা চিৎকার করে তাকে থ্রেটনিং দিলাম যে সে সঙ্গে সঙ্গে তার কাজ ছেড়ে দিয়ে চলে গেল। চলে গেল না, সে বলল যে আপনি যদি এইভাবে বলেন আমি কিন্তু এক্ষুনি কাজ ছেড়ে দিয়ে চলে যাব। He at once wanted to leave the job and go away. মাকে জানানো হলো অবস্থাটা, মায়ের কাছে খবর গেল। The mother was quite distressed with my behavior. মা আমার ব্যবহারে দৃশ্যতই খুব ব্যথিত, সংক্ষুব্ধ। In part, what she told me was, মাদার আমাকে পরিষ্কার জিজ্ঞাসা করলো একটু আলাদা করে, আচ্ছা তুমি এখানে আছো কেন? হোয়াট আর ইউ হিয়ার ফর? তুমি এখানে কেন আছো? তুমি একটু ভাবো তো, ইউ আর হিয়ার ফর যোগা আর নট ইউ। তুমি তো যোগ সাধনা করতে এসছো। অ্যান্ড হোয়াট ইজ দ্যাট ম্যান হিয়ার ফর? এই মানুষটি এখানে এসছে কেন? না তার গ্রাসাচ্ছাদনের জন্য কিছু রোজগার করতে, নাথিং মোর, নাথিং লেস। তো to earn his livelihood. What is that man here for? মানুষটা এখানে এসছে কেন? না তার খাদ্যের ব্যবস্থা করতে, তাই নয় কি? তুমি তো নিজেই বলেছো তোমার রিপোর্টে যে মানুষটা খুব সৎ অ্যান্ড অ্যান এক্সপার্ট মেকানিক, এবং খুব অভিজ্ঞ একজন মেকানিক, এটা তোমার রিপোর্টেই রয়েছে। অ্যান্ড ভেরি জেন্টল বাই নেচার, এবং তুমি বলেছো যে ওর ব্যবহারও খুব ভালো, খুব মৃদু এবং ভদ্র ব্যবহার। এবং এই ওর প্রথম ঘটনা, এর আগে কোনোদিনও হয়নি যে ও তোমার সঙ্গে ও এই রকম ব্যবহার করলো। এরকম ব্যবহার তো এর আগে করেনি কোনোদিন। তোমার যদি একটা অত্যন্ত সাধারণ জ্ঞান যদি থাকতো, if you had used a little ordinary common sense, I don't speak of the yogic sense here, তোমাকে যোগের যে জ্ঞান, যৌগিক সেন্স, তার যে বিধান, যেটা আমাদেরকে যৌগিক কোনো আচার ব্যবহার বলতে কি বোঝায়, আমি তার কথা বলছি না। আমি বলছি যে তুমি তাহলে বুঝতে পারতে, তোমার যদি একটা অর্ডিনারি কমন সেন্স যদি থাকতো তাহলে তুমি বুঝতে পারতে, ইউ উড হ্যাভ আন্ডারস্টুড যে ওর নিশ্চয়ই ওর ফ্যামিলিতে বা বাইরে কোথাও ওর এমন কিছু ঘটেছে, এমন কোনো ধাক্কা খেয়েছে বা এমন একটা আঘাত পেয়েছে, আনইউজুয়ালি আপসেটিং মাস্ট হ্যাভ হ্যাপেন্ড, যার দ্বারা সে মানসিক ভারসাম্যটা হঠাৎ হারিয়েছে। Thus he did not understand you properly. সেই জন্য সে তোমাকে ওই মুহূর্তে সে নিশ্চয়ই আপসেট ছিল কোনো একটা ব্যাপারে। বুঝতে তো হয়, হতেই পারে,
কিন্তু তুমি এখানে এসছো, নাও ইউ হু আর ডুইং যোগা, তুমি এখানে যোগ সাধনা করছো, should not have gone down in consciousness. তোমার তো চেতনার এইভাবে অবনমন হওয়ার কথা নয়। And at last you even went below the person with whom you lost your temper. এবং অবশেষে তুমি কি বলবো তোমাকে, তুমি ওই মানুষটা তার যে অবস্থানগত যে সত্য বা এই মানুষটার যে অবস্থান, তুমি তো তার থেকেও দেখছি নেমে গেলে। ইউ ইভেন ওয়েন্ট বিলো দ্য পারসন, তুমি এইভাবে তার সঙ্গে টেম্পার লুজ করলে, কথাবার্তা বললে। তুমি মনে রেখো, ইট উইল হেল্প ইন নো ওয়ে টু আর্গিউ অ্যান্ড এক্সপ্লেন অ্যান্ড কাউন্টার আর্গিউ। এই আর্গু করা, এক্সপ্লেন করা এবং কাউন্টার আর্গু করে কোনো সমস্যার সমাধান হয় না। এবং এর মধ্যে দিয়ে তুমি কি বলতে চাইছো, যে তুমি ঠিক আর ও বেঠিক, অলওয়েজ পোজিং ইয়োরসেলফ টু বি রাইট অ্যান্ড দ্য আদার রং। And moreover, you said that the man speaks very little English. এবং তুমি এই কথাও বলছো যে মানুষটা ইংরেজি ভালো বলতে জানে না। কি আশ্চর্য, হাউ ফানি! And the most deplorable of all the things was that your vanity of being the superior boss took the lead. এবং সবথেকে নিন্দনীয় পরিতাপের বিষয় যেটা এই আমি যা বুঝলাম, সেটা হচ্ছে যে তুমি যে ওর একজন সুপিরিয়ার বস, ও যে তোমার একজন সাবঅর্ডিনেট ওয়ার্কার, এই বোধটা তোমার মাথায় চড়ে গিয়েছিল। তুমি বেশ টনটনে একটা তোমার ভ্যানিটি তোমার ভেতরে তুমি পোষণ করেছো, তোমাকে এই বোধটা উস্কানি দিয়েছে। আমি যখন মাকে বললাম, মৃত্যুঞ্জয় বলছে, when I told her that I had not actually lost myself in anger, মা আমি কিন্তু টেম্পার হারাইনি, মানে আমি ক্রোধের বশীভূত হইনি, কিন্তু মানুষটার উদ্ধত মেজাজ, ব্যবহার এতগুলো মানুষের সামনে, এটা তো একটা ব্যাড এক্সাম্পল তো বটে নাকি? এতগুলো মানুষের সামনে ও যেভাবে বিহেভ করলো, যেমনি বলতে গেছি মা আমাকে থামিয়ে দিল। হি স্টপড মি ইন দ্য মিডল অফ মাই সেন্টেন্স। আমি আরো কিছু বলতে যাচ্ছিলাম, কিন্তু মা আমাকে সঙ্গে সঙ্গে, she stopped me in the middle of my sentence and said, all that justification belongs to a lower level of consciousness. তোমার এই যে নিজেকে তুমি সেলফ জাস্টিফিকেশন করছো এখন একের পর এক যুক্তি দিয়ে, সেটা কিন্তু মনে রেখো, এটা লোয়ার লেভেল অফ কনসাসনেসের এটা ধর্ম। ওই তোমার চেতনা যে নেমে গেছে, এটা তার প্রমাণ। লোয়ার লেভেল অফ কনসাসনেস, সো লং অ্যাজ ইউ রিমেইন দেয়ার ইজ নো হোপ। তুমি এই চেতনাতে, এই যে জায়গায় তুমি নেমে গিয়েছিলে, যে জায়গায় তুমি নেমেছো, তুমি যদি এইখানে এসে তুমি সেই জায়গাতেই যদি থাকতে চাও, তাহলে মনে রেখো তোমার কোনো আশা নেই। ইফ ইউ ওয়ান্ট টু সার্ভ দ্য ডিভাইন, ইউ মাস্ট অলসো বি অ্যাট দ্য টপ অফ ইউর কনসাসনেস। তুমি মনে রেখো যে তুমি এখানে ভগবানের সেবা করতে এসছো, এবং তোমাকে সবসময় তটস্থ থাকতে হবে, নিজের উপর তীক্ষ্ণভাবে নজরদারি একেবারে চালু রাখতে হবে, যে তুমি যেন তোমার চেতনার, তোমার যে অবস্থা, সেই অবস্থায় যতটা সম্ভব তোমার যে চেতনার যে ঊর্ধ্বতম যে জায়গা, সেই জায়গায় তুমি থাকতে পারো, at the top of your consciousness. আমি তখন মাকে বললাম, মা আমি, আচ্ছা আমি তুমি যেটা বললে ঠিক আছে, আর তো কিছু বলার নেই আমার, কিন্তু তুমি আমাকে বলো, এই পরিস্থিতিতে আমি এরকম একটা হতবুদ্ধিকর এবং অপ্রীতিকর পরিস্থিতিতে আমি এছাড়া কি করতে পারতাম, আমি কি করতে পারতাম? তখন মা বললেন, instead of making the drama of a superior person dealing with a paid workman,
You should have behaved like a loving friend and comrade. You should have done this. মা বললেন ওর সঙ্গে এইভাবে পেইড ওয়ার্কম্যানের সঙ্গে সুপিরিয়র পার্সন রূপে তুমি যে ড্রামাটা করলে, তার বদলে তোমার কি করা উচিত ছিল জানো? তার সঙ্গে তোমার বিহেভ করা উচিত ছিল লাইক এ লাভিং ফ্রেন্ড অ্যান্ড কমরেড। এই বলে মা করলেন কি, আমার পিঠে একটা প্যাটেট, একটা চাপড়ানি দিলেন পিঠে, ছোট্ট করে একটা। মা আমাকে স্পর্শ করলেন অত্যন্ত স্নেহের সঙ্গে, দিয়ে বললেন, মা একটু হাসলেন and laughed and told him with a kind and affectionate gesture. মা সেই পেইড ওয়ার্কম্যানের দিকে তাকালেন অত্যন্ত দয়া এবং স্নেহের সঙ্গে, অ্যাফেকশনেট জেস্টার নিয়ে তার দিকে তাকিয়ে মা বললেন, তার আগে মা বলেছেন যে দেখো কিভাবে ট্যাকল করতে হয়। এই পরিস্থিতিতে তুমি তো জিজ্ঞাসা করলে যে কি করা উচিত ছিল, এই দেখো এইটা করলে তোমার পক্ষে ঠিক হতো। মা দেখিয়ে দিলেন যে ওই লোকটির দিকে তাকিয়ে মা বললেন আমার সামনে, হোয়াট হ্যাজ হ্যাপেন্ড টু ইউ টুডে? বাচ্চা তোমার কি হয়েছে আজকে? ইউ মাস্ট নট বি ওয়েল, আই থিঙ্ক। আমার মনে হয় তুমি আজকে ভালো নেই। গো গো অ্যান্ড টেক সাম রেস্ট। যাও, তুমি বাড়ি যাও, বাড়ি গিয়ে বিশ্রাম নাও। শিওরলি ইউ আর ভেরি টায়ার্ড টুডে। আমার মনে হয় তুমি আজকে ক্লান্ত, যথেষ্ট ক্লান্ত আজকে, ভেরি টায়ার্ড। এটা মা আমাকে বললেন। মা আমাকে বললেন, দেখো তুমি যদি এটা বলতে, ও অবস্থাটা কি করে তুমি তোমার আয়ত্তে নিয়ে আসতে পারতে সিচুয়েশনটা, অ্যান্ড ব্রট ব্যাক দ্য হারমোনি। এবং হারমোনি, মা লক্ষ্মীর সেই মহালক্ষ্মী দিয়ে না, হারমোনি অ্যান্ড বিউটি ইন এভরি ওয়ার্ক, ডিড অ্যান্ড থট, মহালক্ষ্মীর দাবি। সেই হারমোনিটা তুমি আবার ফিরিয়ে আনতে পারতে। Whatever the situation and whosoever the person, lack of harmony means the lack of consciousness. মনে রেখো, সিচুয়েশন যাই হোক না কেন, এবং যে কোনো বস্তু, ব্যক্তি বা ঘটনা যাই হোক না কেন, তোমার হারমোনি, ঐক্য চেতনা, ঐক্য বোধ যদি তোমার নেমে যায়, অভাব হয়, তাহলে মনে রেখো যে তোমার চেতনাও কিন্তু সঙ্গে সঙ্গে অভাব ঘটবে। হারমোনি যদি না থাকে, একেবারে এরা ওতপ্রোত। অ্যান্ড দ্য ওয়ান হু ইজ স্ট্রঙ্গার ইল্ডস, এবং যে স্ট্রঙ্গার সেই কিন্তু ইল্ড করে, সেই কিন্তু ইল্ড করে যায়, মানে ক্ষতিগ্রস্ত হয়, নেমে যায়। আই ডু নট মিন স্ট্রঙ্গার ফিজিক্যালি, বাট স্ট্রঙ্গার ইন কনসাসনেস। এবং যে কনসাসনেসের দিক থেকে যে স্ট্রঙ্গার, আমি সেটা মিন করছি, আমি ফিজিক্যাল স্ট্রেংথের কথা বলছি না। অ্যান্ড বাই ওয়ানস অ্যাফেকশন অ্যান্ড লাভ, not by dictionary meaning of the word, one yields to get back peace and harmony. এইভাবে তুমি যদি তোমার অ্যাফেকশন এবং লাভ, এটা আমি ডিকশনারি থেকে মিনিং আছে সেই মিনিং এর কথা বলছি না, মা বলছেন এটা আরো অনেক বড় জিনিস। অ্যাফেকশন অ্যান্ড লাভ এটা অন্য জিনিস, এটা একটা ডিভাইন কোয়ালিটি মা বলতে চাইছেন। এইটা যদি তোমার ভিতর থেকে স্পন্দিত হতো, তাহলে ওয়ান ইলস টু গেট ব্যাক পিস অ্যান্ড হারমোনি, তাহলে শান্তি এবং ঐক্য অক্ষুণ্ণ থাকতো। এবং যদি সাময়িক ক্ষুণ্ণ হয়েও থাকে, সেটা আবার তুমি ফিরে পেতে, গেট ব্যাক। ইনস্টেড অফ দ্যাট ইউ ওয়েন্ট ডাউন বিলো দ্য পার্সন। তার পরিবর্তে কি হলো, তুমি মানুষটারও নিচে নেমে গেলে এবং রাবড দ্য অ্যানিম্যাল ইন হিম ইন দ্য রং ওয়ে, এবং অত্যন্ত ভুল ভাবে তুমি তোমার ভিতরের যে অ্যানিম্যাল, রাবড দ্য অ্যানিম্যাল ইন হিম, ও বলছেন যে তার ভিতরের যে ওই যে মানুষটি, তুমি সেই পার্সনের থেকেও ডাউন হয়ে গিয়েছিলে, এবং তার যে ভিতরের যে রাব অ্যানিম্যাল, তাকে তুমি রাবিং করেছো, রাব দ্য অ্যানিম্যাল ইন হিম ইন দ্য রং ওয়ে।
প্রত্যেকের মধ্যেই একটা এরকম, আমরা যেমন মানুষ থাকি, আবার আমাদের মধ্যে অনেক অবমানবের যে সত্তাও তো থাকে, অ্যানিম্যাল, জান্তব সত্তাও থাকে আমাদের মধ্যে। তারও তুমি করেছো কি, তুমি সেটাকে যেন রাবিং করে দিয়েছো, ঘষে দিয়েছো, এবং অত্যন্ত ভুল ভাবে, ইন দ্য রং ওয়ে। ইউ আর ডুইং যোগা, সো দিস মাচ হি ক্যান এক্সপেক্ট ফ্রম ইউ। তুমি তো যোগ সাধনা করতে এসছো, সে কি তোমার কাছে এটা আশা করতে পারে? নাও হোয়াট শ্যাল আই ডু? শ্যাল আই গো ব্যাক অ্যান্ড ডু অ্যাজ ইউ সেড? মাকে বললাম, মা তাহলে আমি কি করব? আমি কি ফিরে যাব অ্যান্ড ডু অ্যাজ ইউ সেড, এবং তুমি যেটা বললে আমি তাই করব? মা হাসতে লাগলেন, হেসে আমাকে বললেন, নো, ইট ইজ টু লেট নাও। ইট উড বি এ রিহার্সড আর্টিফিশিয়াল ড্রামা অ্যান্ড ওন্ট সার্ভ দ্য পারপাস। মা ঠিক আছে, মাকে উনি বললেন, এইখানেই মৃত্যুঞ্জয়ের কৃতিত্ব আমি বলবো, যে মায়ের কথা একেবারে ইন লেটার অ্যান্ড স্পিরিট তিনি মেনে নিয়েছেন। সেখানে তিনি মাকে বললেন যে, মা ঠিক আছে, তুমি যা বলছো, তাহলে যেভাবে ব্যবহার করতে বলছো, আমি কি তাহলে তাহলে এখন যাব, গিয়ে তাহলে ওর সঙ্গে সেরকম বিহেভ করব? তখন মা বললেন যে, না, একটু হেসে বললেন, এটা এখন একটু দেরি হয়ে গেছে। এখনই যদি করো তাহলে সেটা একটা আর্টিফিশিয়াল ড্রামা হয়ে যাবে। রিহার্সাল তো দিলে, এখন তোমার সঙ্গে আমার এই কথা হয়ে গেল, মানে একটা রিহার্সাল হয়ে গেল। এই রিহার্সালটাকে তুমি একটা কৃত্রিম নাটক হয়ে যাবে, এবং সেটা কিন্তু পারপাসটা সার্ভ করবে না। মা পরিষ্কার বললেন যে, ইট মাস্ট বি স্পন্টেনিয়াস, এটা তোমার ভিতর থেকে স্বতঃস্ফূর্ত ভাবে যেন আসে, আমি বলছি বলে না। অ্যান্ড দ্যাট মিনস ফ্রম এ ডিফারেন্ট কনসাসনেস। মনে রেখো, এখানে যা কিছু সব চেতনার উপরে কাজ চলছে এখানে, এই আশ্রমে। তোমার নিম্নতর চেতনা তো চাইবেই যে তোমাকে টেনে রাখতে নিচের দিকে, কিন্তু সব সময় আমাদের উদ্দেশ্য হওয়া উচিত ডিফারেন্ট কনসাসনেস থেকে কাজ করা। নাও দ্য অনলি থিং দ্যাট ইউ ক্যান ডু ইজ টু কনসেন্ট্রেট অন দ্য বেস্ট পার্ট অফ দ্য ম্যান অ্যান্ড প্রে ফর হিম। তুমি একটা কাজ করতে পারো, তুমি ওর যে ভালো গুণগুলো, ওর মধ্যে যা কিছু তুমি ভালো গুণগুলো পেয়েছো, কিছু কিছু ভালো গুণ তো তুমি আমাকে লিখেইছো, তুমি তার উপরে এরপর থেকে কনসেন্ট্রেট করবে, তাকে গুরুত্ব দেবে, যাতে সে আবার পিস এবং ব্যালেন্স ফিরে পেতে পারে। এবং তুমি যখন তার সঙ্গে কালকে দেখা করবে, তখন তোমার যেন আজকের এই ঘটনাটা যেন হ্যাংওভার হয়ে যেন না থাকে, যেন তোমাকে পীড়া না দেয়, তার কোনো ট্রেস যেন না থাকে আগামীকাল তুমি যখন তার সঙ্গে ব্যবহার করবে। ন্যাচারাল থাকবে, অ্যাফেকশনেট থাকবে, as can be expected of a really strong man. তুমি তো আমার একটা শক্তিশালী সন্তান, রিয়েলি এ স্ট্রং ম্যান ইউ। তো তোমার, আমি চাই যে তুমি ন্যাচারাল এবং অ্যাফেকশনেট ভাবে তুমি ওর সঙ্গে বিহেভ করবে। এবার মৃত্যুঞ্জয় বলছেন, আমি আর পরের দিন সকালের জন্য অপেক্ষা করিনি। দিন যেমনি শেষ হয়ে গেল, আমি অবাক হয়ে গেলাম যে যেমনি দিনটা শেষ হলো, সঙ্গে সঙ্গে সে আমার কাছে এলো। আমাকে ওই পরের দিন সকালের জন্য অপেক্ষা করতে হয়নি, যেমনি দিনটা শেষ হলো সে আমার কাছে এলো, অ্যান্ড উইথ আইস ফুল অফ টিয়ার্স, এবং সজল নয়নে সে আমার কাছে ক্ষমা চাইল। আই ওয়াজ স্ট্রাক ডাম। আমি একেবারে বিস্ময়ে স্তব্ধ হয়ে গেলাম, কথা বলতে পারছি না। I felt that I had lost the game and he had owned it. He had owned the game. আমি বুঝতে পারলাম যে আমি খেলাতে হেরে গেছি। অ্যাকচুয়ালি ওরই জয় হলো। The same night when I told this to the mother, ওই দিন রাত্রিবেলাতে যখন আমি মাকে এটা বললাম যে মা এই ঘটনাটা ঘটেছে, she said in a tone of good humor, মা তখন খুব সুন্দর একটা রসিকতার সঙ্গে
খুব বিউটিফুল একটা রসিকতার সঙ্গে মা বলে, সো ইউ সি মাই চাইল্ড, হি ইজ মোর রিসেপটিভ দ্যান ইউ, রিমেম্বার অ্যান অফার, রিমেম্বার অ্যান অফার। মা বললেন, দেখলে তো বাচ্চা, ও তোমার থেকে কতটা বেশি রিসেপটিভ, মানে গ্রহিষ্ণু। স্মরণ করো সব সময় এবং অফার করো, সব সময় স্মরণ করো প্রভুকে এবং নিজেকে অফার করো। One of my stumbling blocks that I was reacted violently, এটা সত্যি আমার চারিত্রিক একটা, আমি চিন্তা করে দেখলাম যে আমার বৈশিষ্ট্য এবং বাধা, একটা স্টাম্বলিং ব্লক, মানে গুরুতর বাধা আমার, যে আমি খুব তীব্রভাবে রিয়াক্ট করে ফেলি যখন লোকজনেরা আমাকে অকারণে আমার নামে নিন্দা করে। when people blamed me without proper grounds, অকারণে যদি কেউ আমার নামে নিন্দা করে, কুৎসা করে, আমি ভায়োলেন্টলি রিয়াক্ট করে ফেলি। আমি কোনো কোনো সময় মাকে জিজ্ঞাসা করেছি যে, মা তুমি আমার নামে এই সব কমপ্লেন যদি তোমার কাছে আসে, তুমি তুমি এত গুরুত্ব দাও কেন? এগুলো সব গুজব, ফলস রিউমার। আমি কেন এই সমস্ত ওদের চার্জ, তার দ্বারা আমি ভিকটিম হয়ে যাব দেখছি, তুমি কেন এসব গুরুত্ব দাও? ইভেন দো আই হ্যাড নাথিং অফ দ্য কাইন্ড, আমি এসব কিছুই জানি না, কিছুই করিনি, অথচ তারা তোমাকে এসে বলে। হার answer to me was that it did not matter whether I did or I did not do such things in the particular instance. মা বললেন যে এতে কিছু আসে যায় না, তুমি কি করেছো বা কি করনি এটা ধর্তব্যের মধ্যে নয় আমার। What mattered was that previously I had proved myself capable of them, and there were reports about that. আমি তোমার সম্পর্কে রিপোর্ট পেয়েছি এবং তুমি প্রুভ করে দিয়েছো যে তুমি সেগুলো, এই যেভাবে তুমি যা যা ওদের দিক থেকে আমার কাছে রিপোর্ট আসে, তুমি সেগুলোর করার এক সময় তুমি সেগুলো ক্যাপাবল ছিলে। এই ত্রুটিগুলো তোমার মধ্যে ছিল। মাই পাস্ট কন্ডাক্ট and the present complaints were enough to show that I was still living in the same consciousness of the reactions and repeated lower movements. মাকে এই কথা বলার পরে মায়ের কাছ থেকে এই উত্তর শুনে মা বলছেন যে এখনো তুমি চিন্তা করে দেখো, নিজেকে বারে বারে খোঁজো, দেখবে তোমার মধ্যে বীজ আকারে এখনো হয়তো সেগুলো রয়ে গেছে। because you had proved yourself capable of them, তুমি এখনো সেই সব ত্রুটি বিচ্যুতি ক্যারি করছো। এইবার মৃত্যুঞ্জয় বলছে, মাই পাস্ট কন্ডাক্ট অ্যান্ড দ্য প্রেজেন্ট কমপ্লেন্টস, আমার আগের ব্যবহার, আগের দিনের ব্যবহার এবং প্রেজেন্ট কমপ্লেন্টস ওয়ার এনাফ টু শো, এবং বর্তমান যেসব অভিযোগ আসছে সেগুলো যথেষ্ট যে আমি এখনো সেই ওল্ড কনসাসনেসের রিয়াকশনে বিলং করছি। সেই আমার ভিতরের সেই অতীতের যে প্রতিক্রিয়া এবং রিপিটেড লোয়ার মুভমেন্ট এবং বারে বারে অনবরত লোয়ার মুভমেন্ট, মানে নিম্নতর যে মুভমেন্ট কনসাসনেসের দিক থেকে, সেটা আমি এখনো পুরোপুরি তার আওতার থেকে বেরিয়ে আসতে পারিনি। উনি বলছেন, it was not enough to have stopped indulging in some of the movement. এটা ঠিকই, উনি বলছেন যে এটা যথেষ্ট নয় যে সেই সব মুভমেন্ট আমি এখন আর ইন্ডালজেন্স দিই না, আমি এখন আর ইন্ডালজেন্স দিই না ওই সব মুভমেন্টকে।
কিন্তু so long as I had not raised myself to a higher level of consciousness and lived there constantly, such occasions would continue to be there. এটাই আসল কথা। এগুলো শিক্ষা। এই যে আমরা শুনছি মৃত্যুঞ্জয়ের কাহিনী, এটা যেন আমরাও যেন মৃত্যুঞ্জয়ের মতন বলতে পারি যে যতদিন না so long আমি যতদিন না নিজেকে একটা ঊর্ধ্বতর চেতনায় নিয়ে যেতে না পারছি ততদিন, এবং শুধু নিয়ে যাওয়া না, সেখানে বাস করতে পারা, লিভ দেয়ার কনস্ট্যান্টলি, নিরবিচ্ছিন্নভাবে, এরকম ঘটনা আবার হতে পারে। আবার এই রিয়াকশন, এই অ্যালিগেশন অ্যান্ড কমপ্লেইন অ্যান্ড নিজের ভেতরের এই যে ক্ষোভ বিক্ষোভ, এগুলো আবার হতে পারে। আমি ফ্রি হতে পারছি না। বলছেন যে অনলি বাই এ কমপ্লিট চেঞ্জ অফ কনসাসনেস, চেতনার একদম পুরোপুরি রূপান্তর, পরিবর্তন দ্বারা, and thus living above the ordinary human reaction, could the atmosphere around me vibrate differently. এটা আমি বুঝতে পেরেছি, এটা আমি একদম স্থির নিশ্চিত যে আমি নিজেকে টোটালি পরিবর্তন না করতে পারলে এই যে অর্ডিনারি হিউম্যান যে রিয়াকশন, এটা আমার মধ্যে ভাইব্রেট করতেই পারে। এবং অ্যাটমসফিয়ারকে আমি সেই সমবুদ্ধিতে দেখতে পারবো না যদি আমি এর থেকে ঊর্ধ্বে না উঠতে পারি। তারা ডিফারেন্টলি ভাইব্রেট করতে পারে অ্যাটমসফিয়ার আমার চারিপাশে। The people would then be convinced and not try to find fault with me. এবং যদি আমি নিজেকে এইভাবে তুলে নিতে পারি, এই অন্য চেতনায় যদি বিলং করতে পারি, তবেই people would then be convinced and not try to find fault with me. এবং তবেই একমাত্র আমার চারিপাশে যারা আছে তারা আমার নিশ্চিত হবে, কনভিন্সড হবে যে একে আর উত্ত্যক্ত করা যাচ্ছে না, এবং তারা তখন আর ভুল ধরা থেকে ওরা নিজেদেরকে সরিয়ে নেবে। And that is a task of long, long years of arduous তপস্যা। এবং সেটা দীর্ঘ দীর্ঘ বছরের কঠিন তপস্যার একটা কাজ। Until then, সেটা যতদিন না সেই কাজ পরিসমাপ্ত হয়, people would be justified to complain and my business was not to react. কি সুন্দর কথা দেখুন। পিপল, মানুষজন তো আমার সম্পর্কে কমপ্লেন করতেই পারে, এবং আমার বিজনেস হচ্ছে, আমার কাজ হচ্ছে নট টু রিয়াক্ট বাট টু বি ইনডিফারেন্ট আউটওয়ার্ডলি while trying to find inwardly how certain apparently refined movements in me were really out of tune with my changed consciousness. খুব মূল্যবান কথা, $1 million ভ্যালু। বলছেন তাহলে তো পিপলের অধিকার আছে, পিপল তো ঠিকই করবে যতদিন না আমি সেই চেতনায় নিজেকে না উঠিয়ে নিতে পারি, ততদিন আমার কাজ কি? ওরা তো করুক, ওরা তো করবেই। ততদিন আমার কাজ হচ্ছে মাই বিজনেস ওয়াজ নট টু রিয়াক্ট, এবং উদাসীন থাকা, কোনো প্রতিক্রিয়া যেন না হয় আউটওয়ার্ডলি, বাইরের দিক থেকে, এবং ইনওয়ার্ডলি, নিজের অন্তরে খোঁজা যে হাউ সার্টেন অ্যাপারেন্টলি রিফাইন্ড মুভমেন্টস, যেগুলো আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে আমার মুভমেন্টগুলো রিফাইন্ড হয়েছে, অনেকটা অনেকটা সংশোধিত হয়েছি আমি, আমার ভিতরের মুভমেন্টগুলো, সেটা সত্যিই কি সেটা আউট অফ টিউন উইথ মাই চেঞ্জড কনসাসনেস, আমার যে পরিবর্তিত যে চেতনা তার সঙ্গে এটা টিউনিংটা ঠিক আছে কিনা, সেটা আমাকে দেখে যেতে হবে ইনওয়ার্ডলি। আর আউটওয়ার্ডলি আমাকে থাকতে হবে নিষ্পৃহ, উদাসীন, আনরিয়াক্টেড। And thus people's complaints should be more a help than a hindrance. আমি বুঝতে পারলাম যে পিপলের এই আমার সম্পর্কে অভিযোগ, সেটা ভিত্তি থাকুক বা ভিত্তিহীন হোক, সেটা আমার পক্ষে একটা সহায়তা, বাধার চাইতে।
পরিবাধক নয়, এটা পরিপোষক। সময় হয়ে গেছে। আজকে কি মহামূল্যবান কিছু এপিসোড আমরা পড়লাম। নিজেদের দিকে তাকাবো। আমাদের প্রত্যেকের মধ্যেই তো এই মৃত্যুঞ্জয় আছে। আমরা নিজেদেরকে কি রিলেট করতে পারছি না এই মৃত্যুঞ্জয়ের সঙ্গে? যদি পারি, নিজেকে চেরাই করে করে দেখা যে হ্যাঁ মা, তুমি আমাকে ধরো, আমাকে আমার হাত থেকে মুক্ত করো। ও লর্ড, প্লিজ ডেলিভার মি ফ্রম মাই সেলফ। আজকে এই পর্যন্ত। ওম আনন্দময়ী চৈতন্যময়ী সত্যময়ী পরমে। ওম আনন্দময়ী চৈতন্যময়ী সত্যময়ী পরমে। জয় মা, জয় মা। ভিক্টরি টু দ্য মাদার, ভিক্টরি টু দ্য মাদার।